আরজি চ্যানেল। এরপর দেখবেন নিউজ 24 সংবাদ। রাজধানীর কেরানীগঞ্জের কদমতলীতে গ্যাস লাইটার কারখানায় আগুন, 5 জনের মরদেহ উদ্ধার, নিশ্চিত করা যায়নি পরিচয়। দেশজুড়ে হামের প্রাদুর্ভাবে মৃত্যু 100 ছুঁই। কাল থেকে জরুরি টিকা দেয়া শুরু, বেশি সংক্রমিত 30 উপজেলায় চলবে কার্যক্রম, জানালেন স্বাস্থ্যমন্ত্রী। Is going to be started from tomorrow and it will be added finally in July. এখন এতে ইমার্জেন্সি, তারপর রেগুলার শুরু হবে। প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে নিরবিচ্ছিন্ন জ্বালানি নিশ্চয়তা চাইলেন ব্যবসায়ীরা। চলমান সংকট অর্থনীতিতে চাপ সৃষ্টি করছে বললেন অর্থমন্ত্রী। গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে রাজপথে 11 দল, কিছুক্ষণের মধ্যে বাইতুল মোকাররম এলাকায় বিক্ষোভ। এবং ভারতকে হারিয়ে সাফ চ্যাম্পিয়নে বাংলাদেশ অনূর্ধ্ব 20 দল, প্রধানমন্ত্রীর অভিনন্দন, ছাদখোলা বাসে রাজকীয় বরণ এবং পুরস্কারের ঘোষণা। Rainbow Paints, the color of joy. দর্শক আমন্ত্রণ আপনাদের সবাইকে নিউজ 24 সংবাদে। আমি জান্নাতুল কলি আপনাদের সঙ্গে আছি। বিআরবি কেবলস সংবাদ শিরোনাম দেখছিলেন। শব্দের আরেক নাম, একদম ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক ডোর। এর ওয়াল থিকনেস ও রিপ থিকনেস বেশি থাকা থেকে 50 বছরেরও বেশি। কসমিক ডোর, নিশ্চিন্তে 50 বছর। রাজধানীর কদমতলী এলাকায় একটি গ্যাস লাইটার তৈরির কারখানায় আগুনের ঘটনায় 5 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার দুপুর 1:11 অগ্নিকাণ্ডের খবর পায় ফায়ার সার্ভিস। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের 7টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনার কাজ করে। 1.5 ঘন্টার চেষ্টায় আসে সেই আগুন নিয়ন্ত্রণে। বিকেল 4:15টার পরে 5টি মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। তারা নারী নাকি পুরুষ তা এখনো বোঝা যাচ্ছে না। কিভাবে আগুন লেগেছে সে বিষয়ে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি। দেশে হামের উপসর্গ নিয়ে প্রাণহানি 100 ছুঁই। 56 জেলায় হাম ছড়িয়েছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। রাজধানী সহ সারা দেশেই বাড়ছে হামের প্রকোপ। বেশি আক্রান্ত হচ্ছে শিশুরা। হাসপাতালে ভিড় সামলাতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা। 100 শয্যার মহাখালী সংক্রমক ব্যাধি হাসপাতালে রোগীর চাপ এতটাই বেশি যে তিল ধারণের ঠাঁই নেই। সন্তানকে বাঁচাতে দিশেহারা হয়ে পড়েছেন অভিভাবকরা। আগামীকাল সকাল 9টা থেকে হাম রোগের জরুরি টিকা কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। দুপুরে সচিবালয়ে টিকাদান কর্মসূচি নিয়ে সংবাদ সম্মেলনে এসব কথা জানান তিনি। বলেন, অতিরিক্ত ঝুঁকিপূর্ণ বিবেচনায় প্রথমে বরিশাল, রাজশাহী, ময়মনসিংহ, যশোর সহ 18 জেলার 30 উপজেলায় টিকাদান কর্মসূচি চলবে। 6 থেকে 59 মাস পর্যন্ত বয়সী শিশুদের প্রথম দফায় টিকা দেওয়া হবে বলে জানান মন্ত্রী। বলেন, যারা ইতিমধ্যে হামে আক্রান্ত অথবা জ্বরে আক্রান্ত তাদের ভিটামিন এ দেয়া হবে, তবে যাদের টিকা দেয়া হবে তাদের ভিটামিন এ দেয়া হবে না। 18টা ডিস্ট্রিক্টের অধীনে 30টা উপজেলায় আমরা আগামীকাল সকাল 9টা থেকে টিকা কার্যক্রম মিজেলস আমরা শুরু করতে যাচ্ছি। তার মধ্যে 5টি স্পটে আমরা নিজেরা আমাদের মন্ত্রণালয় থেকে সরকারের পক্ষ থেকে আমরা উপস্থিত থাকব। বাকি 25টা উপজেলায় আমাদের সিভিল সার্জনগণ স্থানীয় কর্মকর্তাদের নিয়ে ওই কাজটা উদ্বোধন করবেন। এত আনন্দ কিসের? দেখেন না, সুইচ অন তো টাঙ্কি ফুল, অফুরন্ত পানি, আবার বিদ্যুৎ বিলও কম। আরএফএল ওয়াটার পাম্পের রোটর এখন আরো উন্নত, ফলে অল্প সময়ে ওঠে অধিক পানি আর বিদ্যুৎ সাশ্রয় হয় 20% পর্যন্ত। আমি ব্যবহার করি, তাই আমি জানি আরএফএল পাম্পই বেস্ট। আরএফএল ওয়াটার পাম্প, অন করলেই পানির তুফান।
জ্বালানি সংকটে দেশের অর্থনীতির উপর চাপ তৈরি হয়েছে কথা জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। জানান, নিরবিচ্ছিন্ন জ্বালানি সরবরাহের নিশ্চয়তা চেয়েছেন ব্যবসায়ীরা। শনিবার রাজধানীতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের বেসরকারি খাত উন্নয়ন বিষয়ক উপদেষ্টা কাউন্সিলের প্রথম বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন অর্থমন্ত্রী। জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে অনুষ্ঠিত হয়েছে। আর বৈঠকে জানানো হয়, জলবায়ু এবং পরিবেশ ইস্যুতে যে সমস্যা রয়েছে সেখানে অর্থনৈতিক সহায়তা দিতে চেয়েছে এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ব্যাংক। এছাড়া সৌর বিদ্যুৎ বাড়ানোর বিষয়ে আলোচনা হয়েছে বলে জানান অর্থমন্ত্রী। জ্বালানি সংকটের কারণে যে চাপ সৃষ্টি হচ্ছে অর্থনীতির উপরে, বাংলাদেশের উপরে, সারা বিশ্বের সব দেশের উপর এই চাপটা সৃষ্টি হচ্ছে। এখান থেকে বের হওয়ার জন্য আমরা বাজেট সাপোর্টের সম্বন্ধে আলাপ হয়েছে এবং তারা সম্মত হয়েছে তারা বাজেট সাপোর্ট দেবে বাংলাদেশকে। দ্বিতীয় হচ্ছে, বাংলাদেশের আবহাওয়াজনিত যে প্রজেক্টগুলো আছে ক্লাইমেটের সাথে জড়িত, এগুলোতে তারা সহায়তা দেবে। বিজলি কেবলস যে কোনো স্থাপনার বৈদ্যুতিক সংযোগকে রাখে নিরাপদ। এর স্ক্রিন কোটেড ইনসুলেশন সম্পূর্ণ ফায়ার রিটার্ডেন্ট, তাই বিজলি কেবলস নিজেই নিজেকে নেভায়। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। বিএনপির স্থায়ী কমিটির বৈঠক আজ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর প্রথমবারের মতো সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরামের এই বৈঠক ডেকেছে দলটি। গুলশানে দলীয় প্রধানের রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে রাত 8:30টায়। সভাপতিত্ব করবেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। সবশেষ নির্বাচনের আগে গত 9 জানুয়ারি দলটির স্থায়ী কমিটির বৈঠক হয়েছিল। এবারের বৈঠকে দল এবং অঙ্গ সহযোগী সংগঠনের পুনর্গঠন নিয়ে আলোচনা হতে পারে। এছাড়া সংরক্ষিত নারী সংসদ সদস্য নির্বাচন প্রক্রিয়া, সর্বশেষ রাজনৈতিক এবং বৈশ্বিক পরিস্থিতি নিয়েও আলোচনা হওয়ার কথা রয়েছে। গণভোটের রায়ের বিরুদ্ধে সরকারি দলের অবস্থানের প্রতিবাদে এবং অবিলম্বে গণরায় বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ করতে যাচ্ছে 11 দলীয় জোট। বিকেল 5টায় বায়তুল মোকাররমের উত্তর গেটে এই কর্মসূচি পালিত হবে। আর জোটের সমন্বয়ক হামিদুর রহমান আজাদ জানান, গণরায় উপেক্ষা করে সংবিধান সংশোধনের সরকারি উদ্যোগ জুলাই অভ্যুত্থানের চেতনার পরিপন্থী। এদিকে দাবি আদায়ে ইস্পাত কঠিন আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দিয়েছে বিরোধী দলীয় নেতা এবং জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। গণরায় বাস্তবায়নের দাবিতে রাজধানীতে সমাবেশ এবং বিক্ষোভ মিছিল করেছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন 11 দলীয় জোট। আর এই বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সহকর্মী তাওহিদুল ইসলাম। তাওহিদ, বিক্ষোভ সমাবেশ থেকে কি বার্তা দিতে চায় 11 দলীয় জোটের নেতারা, আমাদেরকে জানাবেন। সবশেষ কি তথ্য দেখছেন সেখানকার, সেই খবরও। কলি, আপনাকে ধন্যবাদ। বিক্ষোভ সমাবেশ এখনও শুরু হয়নি, আছরের নামাজ পড়তেছে এখন। এই আছরের নামাজের পরে কিন্তু এই বিক্ষোভ সমাবেশটি শুরু হবে। তারা বলছে যে এই সমাবেশ আজকে প্রথম, যে গণভোট হয়েছে জাতীয় নির্বাচনের সঙ্গে, যে একই সঙ্গে গণভোট হয়েছে, সেই গণভোটে যে জনগণ রায় দিয়েছে সেই রায় সরকার দলীয় কিন্তু বিএনপি তারা উপেক্ষা করে কিন্তু তারা নিজেদের কার্যক্রম করে যাচ্ছেন। সেই দাবিতে তারা বলছেন যে যতক্ষণ পর্যন্ত না গণভোটের রায় এই সরকার বাস্তবায়ন করবে, জনরায় যতক্ষণ পর্যন্ত না বাস্তবায়ন হবে, তারা ততক্ষণ পর্যন্ত এই আন্দোলন চালিয়ে যাবে। সেই আন্দোলনের সূচনা আজকে। যদি এরপরে যদি এই আন্দোলনের পরেও যদি সরকার গণভোটের রায় বাস্তবায়ন করতে গড়িমসি করে, তাহলে আগামী 7 তারিখ 11 দলের একটি বৈঠক আছে, সেই বৈঠকে নির্ধারণ করবে ভবিষ্যৎ আন্দোলনের কর্মসূচি। তবে গতকালকে জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন যে সামনের দিনে যে আন্দোলন, সেটি তারা অনেক কঠোর আন্দোলনের কিন্তু ঘোষণা দিয়েছেন। তারই অংশ হিসাবে কিন্তু আজকে এই আন্দোলন তারা শুরু করতে যাচ্ছে। বায়তুল মোকাররমের উত্তর গেটে প্রথমে সমাবেশ হবে, এই সমাবেশের পরে বিক্ষোভ মিছিল হবে। মিছিলটি বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে শুরু করে পল্টন মোড় হয়ে নাইটাঙ্গেল হয়ে কাকরাইল, সেখান থেকে শান্তিনগর গিয়ে কিন্তু মিছিলটি আজকের মতো করে শেষ হবে। তারা বলছেন এই মিছিল থেকে তাদেরকে, সরকারকে স্পষ্ট বার্তা দেওয়া হবে
স্পষ্ট এই মিছিল থেকে বা এই বিক্ষোভ সমাবেশ থেকে সরকারকে স্পষ্ট বার্তা দেবে, যদি গণভোটের রায় মেনে নিয়ে সংবিধান সংস্কার পরিষদ গঠন না করে, কিংবা যে অন্তর্বর্তী সরকারের যে 11টি বা 13টি যে অধ্যাদেশ সরকার বাতিল করার প্রস্তাব করছে সেগুলো যদি তারা বহাল না করে বা কার্যকর না করে, তাহলে কঠোর আন্দোলন করবে সরকারের বিরুদ্ধে, এমনটি বলছে জামায়াত ইসলামী সহ 11 দলের নেতাকর্মীরা। তো এই ছিল আমার কাছে থাকা সর্বশেষ তথ্য বাইতুল মোকাররমের উত্তর গেট থেকে। ধন্যবাদ আপনাকে। জুলাই সনদ বাস্তবায়নের সাথে গণভোটের কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট মোহাম্মদ আসাদুজ্জামান। দুপুরে ঝিনাইদহের ষোলকোপায় উপজেলায় ধাওড়া গ্রামে খাল খনন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে এই কথা বলেন তিনি। বলেন, জুলাই সনদ বাস্তবায়ন করা হবে সংবিধান সংশোধনের মাধ্যমে। তেল কালোবাজারির বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। জুলাই সনদ কিভাবে কার্যকর হবে সেটাও জুলাই সনদের মধ্যেই বলে দেওয়া আছে। সুতরাং জুলাই সনদের সাথে গণভোটের বাতিল হওয়া না হওয়ার কোনো সম্পর্ক নাই। আমরা এই খাল খনন জলাশয় পুনরুদ্ধার এবং খননের ক্ষেত্রে আমরা এখানে জিরো টলারেন্স বজায় রাখবই। এই ক্ষেত্রে আমরা কোনো আপোষ করব না, শুধু আমাদের এখানকার জনগণের আমরা সহযোগিতা চাই। দর্শক, নিউজ 24 সংবাদে একটা বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকুন। আরও একবার আমন্ত্রণ, দেখছেন নিউজ 24 সংবাদ। জ্বালানি তেল কিনতে ফিলিং স্টেশনে দীর্ঘ সারি এখন প্রতিদিনের চিত্র। লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে হচ্ছে ঘন্টার পর ঘন্টা। আজও রাজধানী সহ সারা দেশেই এমন চিত্র দেখা গেছে। অতিরিক্ত তেল কেনা রোধে কোথাও অ্যাপ ব্যবহার করা হচ্ছে, কোথাও আবার রেশনিং পদ্ধতিতে তেল বিক্রি করা হচ্ছে। অনেক স্থানে পাম্প সংশ্লিষ্টদের সঙ্গে গ্রাহকদের বাকবিতণ্ডার ঘটনাও ঘটেছে। এদিকে তেলের অবৈধ মজুত ঠেকাতে অভিযান চলছে। চট্টগ্রামের পতেঙ্গা থেকে মিয়ানমারে পাচারকালে ৬,০০০ লিটার ডিজেল সহ 12 জনকে আটক করেছে কোস্টগার্ড। শনিবার সকালে পতেঙ্গার বহির্নোঙ্গর এলাকায় এসব বিশেষ অভিযান চালায় কোস্টগার্ড। এ সময় একটি বোটে তল্লাশি চালিয়ে অবৈধভাবে শুল্ক কর ফাঁকি দিয়ে মিয়ানমারে পাচারের জন্য ৬,০০০ লিটার ডিজেল সহ 4 বাঙালি এবং 8 রোহিঙ্গা পাচারকারীকে আটক করা হয়। এছাড়াও এই বোট ব্যবহার করে প্রায় 150 থেকে 200 জন বাঙালিকে মালয়েশিয়া পাচারের পরিকল্পনা করা হয়েছিল বলেও জানা যায়। ফরিদপুরে তুচ্ছ ঘটনায় 4 গ্রামের সংঘর্ষের জেরে অন্তত অর্ধ শতাধিক আহত হয়েছেন। শনিবার সকাল 7টা থেকে দুপুর 12টা পর্যন্তই চলে সংঘর্ষ। পরে সেনাবাহিনী, ডিবি এবং পুলিশ মিলে 5 ঘন্টার চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ জানায়, গত 2 দিন আগে মনসুরাবাদ গ্রামের রাহাত নামের এক কিশোর ফুটবল খেলার মাইকিং করা নিয়ে পাশের গ্রামের কয়েকজনের সঙ্গে মারধর এবং লাঞ্ছিতের ঘটনা ঘটে। আর এই ঘটনাকে কেন্দ্র করেই এই সংঘর্ষ। সকাল থেকে ওনাদের নিবৃত্ত করার চেষ্টা করেছি, কিন্তু আমরা পরিস্থিতি যাতে কোনো রকম যেন আমাদের গ্রিপের বাইরে না যায় সেই জন্য আমরা আন্তরিকভাবে আমাদের সিনিয়র স্যারদের সাথে আলোচনা করে পরিস্থিতি অত্যন্ত ঠান্ডা মাথায় আমরা মোকাবেলা করেছি। বিএনপি সংস্কারের বিপক্ষে নয়, বরং সংবিধানকে সমুন্নত রেখে সংসদীয় পদ্ধতির মাধ্যমে সকল সংস্কার কার্যক্রম পরিচালনার পক্ষে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের হুইপ এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। শনিবার সকালে রাজধানীর প্রেস ক্লাবে নাটোর জেলা সাংবাদিক সমিতি আয়োজিত সংবর্ধনা এবং ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানে তিনি বলেন, যে কোনো সংস্কার বা পরিবর্তন অবশ্যই সাংবিধানিক ধারাবাহিকতা বজায় রেখে সংসদীয় রীতিনীতির অনুসরণ করে করতে হবে। সংবিধানকে সমুন্নত রাখা এবং গণতান্ত্রিক প্রক্রিয়া বজায় রাখার উপর তিনি গুরুত্ব আরোপ করেন। আমরা চাই এই গণতন্ত্রকে যে কোনোভাবে হোক
বাঁচিয়ে রাখতে হবে। আজকে আমরা মনে করি এই গণতন্ত্র, এই সংসদকে বাঁচিয়ে রাখতে হবে দেশের মানুষের জন্য। পৃথিবীর ইতিহাসে ব্যতিক্রম ধরে, অর্থাৎ ফ্যাসিস্টের লোকজন লক্ষ লক্ষ কোটি টাকা তারা দেশ থেকে পাচার করে নিয়ে চলে গেছে, ব্যাংক খালি করে দিয়ে গেছে। গণসংহতি আন্দোলনের অভ্যন্তরীণ নীতিগত সিদ্ধান্তের কারণে দলের প্রধান সমন্বয়কারী পদ থেকে সরে দাঁড়িয়েছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি। শনিবার সকালে রাজধানীর হাতিরপুলে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। সংবাদ সম্মেলনে তিনি স্পষ্ট করেন যে তিনি দল থেকে পদত্যাগ করেননি, বরং দলের সাংগঠনিক নীতির অংশ হিসেবেই তিনি এই দায়িত্ব ছেড়েছেন। প্রধান সমন্বয়কারীর দায়িত্ব ছাড়লেও তিনি দলের রাজনৈতিক পরিষদের সদস্য হিসেবে আগের মতোই সক্রিয় থাকবেন এবং রাজনৈতিক কার্যক্রম চালিয়ে যাবেন। গণসংহতি আন্দোলনের একটা নীতিগত অবস্থান ছিল যে দলের প্রধান যদি কখনো সরকারে যোগ দেন তাহলে তিনি দলীয় প্রধানের দায়িত্বে থাকবেন না। তো সেই নীতিগত অবস্থানটা আমরা এখন বাস্তব রূপ দিচ্ছি যে আমরা যেহেতু দলীয় প্রধান হিসেবে আমি দায়িত্ব পালন করছিলাম এবং দলীয় প্রধানের দায়িত্ব পালনকালীন অবস্থায় আমরা সরকারে যোগ দিয়েছি, এই দলীয় প্রধানের দায়িত্ব এটা আমরা ছেড়ে কিছুটা সাংগঠনিক প্রস্তুতি নিতে হয়েছে। আমরা আসলে কার্যত ইলেকশনের পরপরই এই নীতি কার্যকর করেছি, কিন্তু এটা ঘোষণা দিতে কিছুটা দেরি করেছি। রাজধানীর যাত্রাবাড়িতে ট্রাকের ধাক্কায় রিকশা চালক সহ 2 জন নিহত হয়েছেন। এদিকে বনশ্রীকে গাড়ি চাপায় নিহত হয়েছেন একজন মোটরসাইকেল আরোহী। যাত্রাবাড়িতে দুর্ঘটনাটি ঘটে গত রাত 1টার দিকে, আর নিহতের পরিচয় এখন পর্যন্ত জানা যায়নি। দুর্ঘটনার পর পথচারীরা ঢাকা মেডিকেলে নিয়ে গেলে 2 জনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। পরে পুলিশ জানিয়েছে তাদের মরদেহ ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে। এদিকে দক্ষিণ বনশ্রীর দুর্ঘটনাটি ঘটে শনিবার সকালে। সিটি কর্পোরেশনের ময়লার গাড়ি একটি মোটরসাইকেলকে চাপা দেয়, এতে মোটরসাইকেলের আরোহী নিহত হন। রূপগঞ্জ উপজেলা পরিষদের দৃষ্টিনন্দন কোটি টাকার দিঘিটি এখন শুধুই স্মৃতি, সংস্কার এবং রক্ষণাবেক্ষণের অভাবে এখন প্রায় পানিশূন্য। গভীর নলকূপটিও দীর্ঘদিন ধরে অচল। স্থানীয়দের অভিযোগ, যথাযথ তদারকির অভাবে সরকারের কোটি টাকার এই প্রকল্প এখন জনস্বার্থে কোনো কাজেই আসছে না। দ্রুত সংস্কার করে দিঘির সৌন্দর্য ফিরিয়ে আনার দাবি এলাকাবাসীর। আলম হোসেনের তথ্যচিত্র ডেস্ক রিপোর্ট। এক সময়ের প্রাণচঞ্চল এই প্রকল্পে এখন নেই কোনো পানি। দিঘির তলদেশ শুকিয়ে গেছে, যেখানে শুধু এখন শুকনো মাটি আর আগাছার দখল। রূপগঞ্জের উপজেলা পরিষদের অর্থায়নে প্রায় 1,72,00,000 টাকা ব্যয়ে নির্মিত দৃষ্টিনন্দন দিঘিটি এখন অযত্ন ও অবহেলায় পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। সৌন্দর্য বৃদ্ধির জন্য বসানো বেঞ্চ, সীমানা, প্রাচীর ও ঘাট থাকলেও সেগুলো অনেকটাই নষ্ট হয়ে যাচ্ছে। পানি সরবরাহের জন্য বসানো গভীর নলকূপটিও দীর্ঘদিন ধরে অচল। স্থানীয়দের অভিযোগ, নিয়মিত তদারকি ও রক্ষণাবেক্ষণের অভাবে দিঘিটির এ দশা। আমরা চাচ্ছি এই পুকুরটা সুন্দর একটা মনোরম পরিবেশ হবে, পানি হবে, আশেপাশে মানুষে ঘুরবে। তারপরে 4 সাইড বাউন্ডারি, 1 সাইড গেট, একটা সাইড গেট করছে, আরেকটা সাইড গেট করলে আরেকটা গাটলাস থাকলে মানুষের সব সাইডের মানুষ ব্যবহার করতে পারবে। দিঘিটাতে যদি পানি থাকতো সবচেয়ে বেশি ভালো লাগতো, আর দেখতে একটু সৌন্দর্য থাকতো, সবাই কাজ কাম করতো। বড় একটা অ্যামাউন্ট দিয়ে এটার একটা সাবমার্সিবল গাড়া হয়েছে, কিন্তু ওইটা ছাড়তেছে না। ওইটাও ছাড়তে হবে, সাইডা দিঘিতে পানি রাখতে হবে। পানি রাখার পরে আমাদের এই দিঘির যে বেড়াটা করা হয়েছে ওইটার মজা আমরা নিতে পারবো। অস্থায়ীভাবে পাম্প বসিয়ে কিছুটা সমাধান করা হলেও টেকে না পানি। নতুন করে আবারও দিঘিটি পুনর্খনন ও সৌন্দর্যবর্ধনের কাজ করার আশ্বাস উপজেলা প্রশাসনের। আমরা এক্সট্রা সেখানে একটা সাস্টেইনেবল কোনো ওয়ে না, কারণ আমরা অনেক বিদ্যুৎ বিল এখানে আসে এবং পানিটা আজকে দিচ্ছি, কালকে আবার পানিটা নাই হয়ে যাচ্ছে। যদি এরকম হয় যে না আমরা মনে করি যে আরো গেট দরকার, তাহলে আমরা একটা পশ্চিম পাশ দিয়ে আমরা একটা পকেট গেটের ব্যবস্থা রাখতে পারি। উপজেলাবাসীর বিনোদন ও পানির সংকট নিরসনের স্বপ্ন এখন ভেঙে গেছে। দ্রুত সংস্কার করে দিঘিটি আবারও ব্যবহারযোগ্য হবে এমন আশা সংশ্লিষ্টদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। আরও একটি বিরতির পর ফিরছি, সংবাদের সঙ্গেই থাকুন।
দেখছেন নিউজ 24 সংবাদ। জানাবো ইরান ইসরায়েল যুদ্ধ প্রসঙ্গ। মধ্যপ্রাচ্য যুদ্ধের 5 সপ্তাহে এই প্রথম বড় ধরনের সামরিক বিপর্যয়ের মুখে পড়ল যুক্তরাষ্ট্র। শুক্রবার আলাদা অভিযানে মার্কিন বাহিনীর 2টি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে ইরান। মার্কিন এবং ইসরায়েলি কর্মকর্তাদের তথ্য অনুযায়ী একজন পাইলটকে উদ্ধার করা সম্ভব হলেও এখনও নিখোঁজ রয়েছেন আরেকজন। এদিকে হরমুজ প্রণালীতে ইরানের নিয়ন্ত্রণ এবং বৈশ্বিক জ্বালানি সংকটের এই চরম মুহূর্তে আজ জরুরি বৈঠকে বসছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। দক্ষিণাঞ্চলে বিধ্বস্ত একটি ফাইটার জেটকে কেন্দ্র করে অনুসন্ধান ও উদ্ধার অভিযান চালাচ্ছে মার্কিন বাহিনী। শুক্রবার আলাদা অভিযানে 2টি মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে তেহরান। একটি বিমানের এক পাইলটকে উদ্ধার করা হলেও অন্য একজন এখনও নিখোঁজ। ইরানের দাবি পারস্য উপসাগরে তাদের প্রতিরক্ষা বাহিনীর আঘাতে আরও একটি মার্কিন বিমান ধ্বংস হয়েছে। রাষ্ট্রীয় টেলিভিশনে ঘোষণা দিয়ে বলা হয়েছে, শত্রুপক্ষের কোনো পাইলটকে জীবিত আটক করে নিরাপত্তা বাহিনীর কাছে হস্তান্তর করলে পুরস্কার দেওয়া হবে। এক বিবৃতিতে একটি প্রদেশে গভর্নর 10 বিলিয়ন তুমান পুরস্কারের ঘোষণা দেন। মার্কিন গণমাধ্যমে খবরে বলা হয়েছে, পাইলটদের উদ্ধারের চেষ্টাকালে একটি A-10 ওয়ার্থক যুদ্ধবিমান ও একটি হেলিকপ্টার হামলার শিকার হয়। এদিকে ভূপাতিত যুদ্ধবিমানের নিখোঁজ ক্রুকে খুঁজে বের করতে ইরানে প্রবেশ করেছে মার্কিন স্পেশাল ফোর্সের সেনারা। স্থানীয় সময় শনিবার রাতে তারা দেশটিতে ঢুকে পড়েন বলে ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফের প্রতিবেদনে দাবি করা হয়েছে। এই ঘটনার আগে ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন, ইরান মার্কিন বিমানের উড্ডয়ন ঠেকাতে সক্ষম নয়। তবে তিনি বলেছেন, এই ঘটনা যুদ্ধবিরতি আলোচনায় প্রভাব ফেলবে না। হরমুজ প্রণালীতে নৌ চলাচল স্বাভাবিক করতে ইরানের বিরুদ্ধে সামরিক শক্তি প্রয়োগের প্রস্তাব আটকে দিয়েছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের 3 স্থায়ী সদস্য দেশ রাশিয়া, চীন ও ফ্রান্স। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়, প্রভাবশালী এই 3 দেশ তাদের ভেটো ক্ষমতা প্রয়োগ করে আন্তর্জাতিক সমর্থন পুষ্ট ওই সামরিক অভিযানের প্রস্তাবটি বাতিল করে দিয়েছে। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24। তেহরানকে প্রস্তুত যুগে পাঠিয়ে দেওয়ার যে হুমকি ডোনাল্ড ট্রাম্প দিয়েছিলেন তার কড়া জবাব দিয়েছেন ইরানি প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ইসরায়েলের শিল্প মন্ত্রণালয় এবং নেগেভ মরুভূমির লক্ষ্য করে হামলা চালিয়েছে ইরান। অন্যদিকে তেহরান এবং লেবাননে লেলিয়ে দেওয়ার নেতানিয়াহু বাহিনীর বিমান হামলা অব্যাহত রয়েছে। আর হিজবুল্লাহ অবকাঠামোর ধ্বংসের নামে চালানো এসব হামলায় প্রাণ হারাচ্ছে অসংখ্য সাধারণ মানুষ। শুক্রবার মধ্য ইসরায়েল লক্ষ্য করে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। এতে বেশ কয়েকটি ভবন ও স্থাপনা মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়। অন্যদিকে ইরানে বিমান হামলা অব্যাহত রেখেছে মার্কিন ইসরায়েল যৌথ বাহিনী। রাজধানী তেহরানে একটি বিকট বিস্ফোরণের খবর পাওয়া গেছে। ইরান সরকার জানিয়েছে, শহরটিতে প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে। এছাড়া তেহরানের পশ্চিমে কারাজ শহরেও পরপর বেশ কয়েকটি বিস্ফোরণ ঘটে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দাবি, তাদের হামলায় ইরানের প্রায় 70% ইস্পাত উৎপাদনের সক্ষমতা ধ্বংস হয়ে গেছে। একই সঙ্গে ইরানকে সম্পূর্ণ চূর্ণ করে দেওয়ারও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। এদিকে হিজবুল্লাহর ঘাঁটি নির্মূলের অজুহাতে লেবাননেও আগ্রাসন চালাচ্ছে নেতানিয়াহু সেনারা। দক্ষিণ লেবাননের নাবাতি, কাফরা এবং জেবচিট শহরে মুহুর্মুহু বিমান হামলা চালানো হয়েছে। পূর্ব লেবাননের শুহুমর ও মাসগারা এলাকার গুরুত্বপূর্ণ সেতুগুলো ধ্বংস করে দেওয়ায় বিচ্ছিন্ন হয়ে পড়েছে স্থানীয় যোগাযোগ ব্যবস্থা। জবাবে সীমান্ত সংলগ্ন সামরিক এলাকা ও ইসরায়েলি সামরিক যানবাহন লক্ষ্য করে পাল্টা ক্ষেপণাস্ত্র ছোড়ার দাবি করেছে হিজবুল্লাহ। এদিকে ইরানকে প্রস্তুত যুগে পাঠিয়ে দেওয়ার বিষয়ে ট্রাম্পের হুমকির কড়া সমালোচনা করেছেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ট্রাম্পের বক্তব্যকে সরাসরি যুদ্ধ অপরাধের স্বীকারোক্তি হিসেবে অভিহিত করেন তিনি। পেজেশকিয়ান সতর্ক করে বলেন, যারা এসব অন্যায়ের বিরুদ্ধে নীরব থাকছে তাদের ভবিষ্যতে চড়া মূল্য দিতে হবে। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24।
ইরান যুদ্ধের ব্যয় সামাল দিতে 2027 অর্থ বছরের বাজেট প্রস্তাবে প্রতিরক্ষা খাতে প্রায় $1.5 ট্রিলিয়ন বরাদ্দ চেয়েছে হোয়াইট হাউস। আর এই প্রস্তাব গৃহীত হলে যুক্তরাষ্ট্রের সামরিক ব্যয় সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাবে। ইরান যুদ্ধ চলাকালে এমন উচ্চাভিলাষী প্রতিরক্ষা বাজেট প্রস্তাব করল ট্রাম্প প্রশাসন, যা মার্কিন সদর সামরিক দপ্তর পেন্টাগনকে গেল বছরের 40% ব্যয় বৃদ্ধির প্রস্তাব। যুদ্ধে প্রতিদিনের খরচ প্রায় $200 কোটি পৌঁছেছে। That has to be up to a state. And I actually said to them, 2027 অর্থ বছরের জন্য প্রতিরক্ষা বহির্ভূত ব্যয়ে 10% কমানোর এবং সামরিক বাজেটে প্রায় $500 বিলিয়ন বাড়ানোর প্রস্তাব দিয়েছি। যুদ্ধ পরিস্থিতিতে থাকায় ফেডারেল সরকারের পক্ষে ডে কেয়ারের দায়িত্ব নেওয়া সম্ভব নয়। এই খাতে ব্যয়ভার রাজ্যগুলোর উপরেই থাকা উচিত। you got to let a state take care of daycare. এবারে খেলার খবর। সাফ অনূর্ধ্ব 20 চ্যাম্পিয়নশিপে ঐতিহাসিক শিরোপা জয়ী বাংলাদেশ দলকে রাজকীয় সংবর্ধনা জানাতে প্রস্তুত দেশ। আজ সন্ধ্যায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এক বর্ণাঢ্য ছাদখোলা বাস শোভাযাত্রার মাধ্যমে চ্যাম্পিয়ন দলকে বরণ করে নেওয়া হবে। শোভাযাত্রাটি বিমানবন্দর থেকে শুরু হয়ে রাজধানীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে হাতির ঝিলের অ্যাম্ফিথিয়েটারে গিয়ে শেষ হবে। আর সেখানে আনুমানিক রাত 7:30 এক আনুষ্ঠানিক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বাফুফে এবং ক্রীড়া মন্ত্রণালয় যৌথভাবে এই উৎসবমুখর অনুষ্ঠানের প্রস্তুতি সম্পন্ন করেছে, যেখানে উপস্থিত থেকে বীরদের অভিবাদন জানাবেন দেশের ফুটবল প্রেমীরা। দর্শক, আর কিছুক্ষণ পরেই দেশে ফিরবে সাফ জয়ী অনূর্ধ্ব 20 পুরুষ দল। বিমানবন্দরে রয়েছেন আমাদের সহকর্মী আবরার দায়ানের কাছ থেকে জানবো সবশেষ অবস্থা। দায়ান, সাফ জয়ী বাংলাদেশ অনূর্ধ্ব 20 দলে ফেরার পর তাদের কি কি কার্যক্রম থাকবে আজকে, সে সম্পর্কে আপনার কাছে তথ্য থাকলে একটু জানাবেন। ধন্যবাদ কলি আপনাকে। আমরা এই মুহূর্তে আপনি যেমনটি বলছিলেন যে সন্ধ্যা 6:30 বাংলাদেশ দলকে বহনকারী বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছাবে। যাদেরকে বরণ করে নিতে ইতিমধ্যেই আমরা বাফুফে কর্তাদেরকে বিমানবন্দরে প্রবেশ করতে দেখেছি, আরও অনেকেই আসবেন। সেই সঙ্গে আরও একটি বিষয় জানিয়ে রাখতে চাই, যুব ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক কিন্তু বাংলাদেশের ফুটবলারদেরকে বরণ করে নিবে। সেই সঙ্গে বরণ করার পর তাদেরকে এর আগেও আমরা জানিয়েছিলাম যে ছাদখোলা বাসের সংবর্ধনা দিতে দিতে তাদেরকে হাতির ঝিল পর্যন্ত নেওয়া হবে এবং সেখানে 7:30 কিছু সময় পর এমপি থিয়েটারে বাংলাদেশ অনূর্ধ্ব 20 দলকে রাজস্বিক সংবর্ধনা দেওয়া হবে, যেটি সকলের জন্য উন্মুক্ত থাকবে। সেখানে সকলে অংশগ্রহণ করতে পারবে। এর আগে একটু জানিয়ে রাখি, গতকালকেই কিন্তু ভারতকে হারিয়ে অনূর্ধ্ব 20 সাফ চ্যাম্পিয়নশিপে কিন্তু ব্যাক টু ব্যাক শিরোপা বাংলাদেশ নিজেদের করে নিয়েছে। গত আসরে অনূর্ধ্ব 19 শিরোপাতেও কিন্তু বাংলাদেশ দল ফাইনাল খেলেছিল, সেখানে ভারতের কাছেই হেরেছিল। সেই জন্য এইবারের শিরোপা জয়টা কিছুটা বিশেষ। এই শিরোপা জয়কে ঘিরে বাংলাদেশের ফুটবলারদেরকে গতকালকে আমরা উল্লাস করতে দেখেছি। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানও কিন্তু বাংলাদেশ ফুটবল দলকে এক ফেসবুক বার্তার মাধ্যমে অভিনন্দন জানিয়েছে। সব মিলিয়ে এই ফুটবলারদেরকে বরণ করে নিতে এয়ারপোর্টে যত ধরনের প্রস্তুতি আছে সেটি প্রায় সম্পূর্ণ হয়েছে, যদিও এখন পর্যন্ত ছাদখোলা বাস এসে পৌঁছায়নি। ছাদখোলা বাস এসে পৌঁছানো মাত্রই আমরা সেই খবরাখবরও আপনাদেরকে জানানোর চেষ্টা করব। এয়ারপোর্টে এখন পর্যন্ত এই ছিল আমার কাছে সর্বশেষ। বাফুফে কর্তারাও প্রবেশ করেছে, ফুটবলাররাও হয়তো আর কিছুক্ষণের মধ্যে, আর 1 ঘন্টা সময় আছে হাতে। 1 ঘন্টা পরেই কিন্তু তারা বাংলাদেশের মাটিতে ল্যান্ড করবে। এরপর আমরা সংবাদকর্মী যারা আছি তারাও তাদেরকে বরণ করে নিতে প্রস্তুতি নিয়েছে এবং তাদের সঙ্গে আমরা হাতির ঝিল পর্যন্ত যাব। আমার কাছে এই ছিল সাফ জয়ী খেলোয়াড়দের বরণ করে নেওয়ার সবশেষ তথ্য। কলি, ধন্যবাদ দায়ান। নিশ্চয়ই সেই আনন্দযাত্রার খবর আমরাও দর্শকদেরকে দেখাবো নিউজ 24-এর পর্দায়। ধন্যবাদ আপনাকে। দর্শক, এই ছিল নিউজ 24 সংবাদের আপডেট। সঙ্গে ছিলেন যারা, এতক্ষণ ধন্যবাদ সবাইকে।